মাসুদ ছবি তুলেন আশুয়েল चालू भाई
দর্শক, আমরা আজকের এই জনসভায় পেয়ে গেলাম খালি আমিনুল ইসলাম রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১। আমরা আজকে একটু এই জনসভা সম্পর্কে জানতে চাই, প্লিজ। রাজনীতির ইতিহাসে মুন্সিগঞ্জ ২ আসনে লোহজনের আজকের যে গণসংযোগ হয়েছে, আমার মনে হয় ইতিপূর্বে কখনো এই ধরনের গণসংযোগ হয়নি। আর আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইয়ের নেতৃত্বে মাওয়া থেকে খিদিরপাড়া বিশাল বহর নিয়ে যে গণসংযোগ হয়েছে, তাতে প্রমাণ করে আগামী সংসদ নির্বাচনে সে বিপুল ভোটে জয়লাভ করে এখান থেকে এমপি হিসাবে নির্বাচিত হবে। একটু জানতে চাই, আজাদ সাহেবের হয়ে যে আপনারা কাজ করছেন, তো কেমন মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন বর্তমান সরকারে আমরা ভালো নেই, কিন্তু নির্বাচন শুধুই পিছাচ্ছে, এবং নির্বাচন কিভাবে দ্রুত করা যায়? একটি গোষ্ঠী দেশ এবং বিদেশের ষড়যন্ত্রে এই জাতীয় নির্বাচনকে তারা বিলম্ব করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করছে। যেমন কিছু ইসলামী সংগঠন এবং এনসিপি সহ অনেক ধরনের ষড়যন্ত্র করছে যেন সহসা নির্বাচনটা না হয় এবং এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। তবে কোনো বাধেই এই নির্বাচনকে গতিরোধ করতে পারবে না। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে, ইনশাল্লাহ যে কোনোভাবে আমরা এই নির্বাচনকে আমরা সাকসেস করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করবে, এই আমাদের প্রত্যাশা। তো একটা জিনিস জানতে চাই যে আজাদ সাহেব, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেব এমপি হয়ে আসলে আপনাদের উন্নয়নের কি করতে করা সম্ভব, কি প্রয়োজন আপনাদের এই উন্নয়নের, একটু এই ব্যাপারটা। আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই জয়লাভ করে যারা আমাদের যে প্রথম যে নদী শাসন, আমাদের রোড, বিভিন্ন সংস্কার এবং স্কুল, মাদ্রাসা, কলেজ, এটা ব্যাপকভাবে উন্নয়ন সাধিত হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমাদের মেহনতি মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেটা পূরণ হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারা সাংস্কৃতিক থেকে শুরু করে সমাজসেবায় নিয়োজিত, আপনি হিন্দল যুব সংঘেরও আপনি সভাপতি এবং এই যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর জয়েন্ট সেক্রেটারি। একটু এই যে আজকে দেখছি আপনাদেরকে যেই কষ্ট করছেন, যেভাবে আপনারা র্যালিতে বেরিয়েছেন, তো কেমন মনে করছেন এই অ্যাডভোকেট সাহেব আসলে, আব্দুল সালাম সাহেব আসলে উপকারিতা? প্রচণ্ডভাবে আশাবাদী। জোরে ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রচণ্ডভাবে আশাবাদী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই যদি এই আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় এবং উনি বিপুল ভোটে জয়লাভ করে আসবেন এবং এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন উনি সবই করবেন। আর আব্দুল সালাম আজাদ ভাই যেহেতু কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম মহাসচিব হিসাবে আছেন,
এখানে এই আসন থেকে জয়লাভ করলে ওনাদের চিন্তা ভাবনাটা থাকবে পুরো দেশব্যাপী, পুরো বাংলাদেশে কীভাবে উন্নয়ন করা যায়, এটাই থাকবে ওনাদের মূল চিন্তা। আর বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার যে অরাজকতা করে গেছে, যে সব জায়গায় যে অনিয়ম দুর্নীতি মানি লন্ডারিং করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সেই টাকাগুলিকে কিভাবে বাংলাদেশের সম্পদ আবার বাংলাদেশে ফেরত আনা যায়, এইসব ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন। আচ্ছা আচ্ছা, তো আমরা মানে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনারা মনে করছেন অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেব আসলে ভালো হবে, তো বিশেষ করে এই অত্র এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং যে চলমান যে বিষয়গুলো আছে তা মোটামুটি এখন কি পজিশনে আছে? বিগত দিনে তো যে অবস্থাটা ছিল, যে সাধারণ মানুষ বিশেষ করে ভিন্ন দল মতের যে মানুষগুলি ছিল, কর্মী সমর্থক ছিল, তারা কেউ বাড়ি ঘরে থাকতে পারেনি। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে বিভিন্ন হামলা মামলা গুম খুনের মাধ্যমে গ্রাম ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, তারা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। এখন সবাই শান্তিতে আছে এবং আশা রাখি আব্দুল সালাম আজাদ ভাইকে এখান থেকে নমিনেশন দিলে, সে নির্বাচিত হয়ে আসলে এই জিনিসগুলি একদম জিরো চলে যাবে এবং উনি এলাকাটাকে একটা শান্তি বসবাস উপযোগী করে বসবাস উপযোগী সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব পুরো জনসভায়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেবের বিশাল এক জনসভায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কৃষিভিত্তিক একটি দেশ, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা, এদেশের বেকারের হাতকে কর্মীর হাতে পরিণত করা এবং তার সেই আন্তর্জাতিক নীতিমালার মধ্য দিয়ে আমাদের এদেশের যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করে এদেশে একটি অর্থনৈতিক স্বয়ংভর রাষ্ট্র হিসেবে পরিণত করা। ঠিক তারই আদালতে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান 2023 সালে 13 জুলাই জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন 31 দফা একটি কর্মসূচি, রাষ্ট্র মেরামত কর্মসূচি। এই যে রাষ্ট্র মেরামত কর্মসূচি যখন তিনি ঘোষণা করলেন, আমি নিজেই ভাবলাম রাষ্ট্র মেরামত কেন? অর্থাৎ রাষ্ট্র মেরামত এ কারণে ছিল যে শেখ হাসিনা এই রাষ্ট্রের কোনো কিছু রাখে নাই, সাংবিধানিক কোনো ধারাবাহিকতা, আইন কানুন বলতে কিছুই ছিল না, শুধুমাত্র ছিল তার আওয়ামী লীগ। দেশ চলবে তার আওয়ামী লীগের মধ্য দিয়ে, মসজিদ চলবে আওয়ামী লীগের মধ্য দিয়ে, মন্দির চলবে আওয়ামী লীগের মধ্যে দিয়ে, খ্রিস্টানদের পেগোডা চলবে আওয়ামী লীগের মধ্যে দিয়ে। অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া এদেশে কিছু থাকবে না, সমস্ত কিছুকে আওয়ামী লীগের নীতিমালার মধ্যে নেওয়া হয়েছিল, সংবিধানকে বন্ধ করে দিয়ে। আপনারা দেখেছেন চাকরি বাকরি সমস্ত কিছুর মধ্যে আওয়ামী লীগ ছাড়া কোনো নেতা কর্মীদের কোথাও কোনো চাকরি বাকরি দেওয়া হয় না, কোথাও না। যখন দেখেছে যে কোনো বিএনপি নেতা কর্মী তাদের মেধা সম্পন্ন ছাত্ররা তারা বিসিএস ক্যাডার দিয়ে পাশ করেছেন, ভাইবা বোর্ডে যাওয়ার পরে তাকে দেওয়া হয়েছে যে তার বাবা একজন কৃষক তবে বিএনপির সমর্থক। এই যে তার বাবা কৃষক এবং বিএনপির সমর্থক, এটাই অপরাধ। এই অপরাধের কারণে তার সেই একটা মেধা সম্পন্ন ছাত্র যে দেশ গড়বেন, তিনি দেশের জন্য কিছু দিবেন, তাকে সেই চাকরি দেওয়া হয় না। আমার কাছে একটা ইতিহাস আছে। আমি আমার খুব দুঃখের সাথে আমি একটু একটা তরিকতপন্থীর লোক। আমি প্রতি বছরই আমি আমার পীরের বাড়িতে যাই। আমার এক পীর ভাই এসে অশ্রু নয়নে প্রথম তিনি আমাকে টেলিফোনে জানালেন যে আমার ছেলেটা চাকরি হয়েছে ভাই। আমি বলি চাকরিটা আলহামদুলিল্লাহ, বলে সেনাবাহিনীতে চাকরি হয়েছে। তা আমি অত্যন্ত খুশি হলাম যে সেনাবাহিনীতে চাকরি হয়েছে, তারপরে একটা অফিসার র্যাঙ্কে।
তা আমি পরে আমাদের মাহফিলে যাওয়ার পরে তিনি অশ্রুসিক্ত নয়নে আমার কাছে আসলেন এবং আমাকে জানালেন যে ভাই, আপনাকে বলেছিলাম যে আমার ছেলেটা চাকরি হয়েছে সেনাবাহিনীতে অফিসার র্যাঙ্কে, আর সেটার আরেকটা ইতিহাস। যখন তাকে চিঠি দেওয়া হয়েছিল সে জয়েন করবে, ঠিক তারই আগে জয়েনের পূর্বে ওই সেনাবাহিনীর থেকে তাকে ডাকানো হয়েছে যে আপনি দ্রুত আপনাকে জয়েন করার জন্য। তিনি সে সেনা ক্যাম্পে যাওয়ার ফলে তো আপনার যে দেওয়া হয়েছে নিয়োগ দেওয়া, অর্থাৎ আজকে নিয়োগ দিবেন, আপনাকে যে চিঠি দেওয়া হয়েছে আপনি উত্তীর্ণ হয়েছেন সেই কাগজটাতে, এই কাগজটা নেওয়ার সাথে সাথে আরবির ভাষায় তাকে একটা গাইল দিয়ে ওই ছেলেটা কাগজগুলো ছিঁড়ে ফেলল, বলে যে আর কখনো কোনো কথা বলবেন না। এই যে বিষয়গুলো, অর্থাৎ ছেলেটার চাকরি হলো কিন্তু বাবা একজন কৃষক, সে বিএনপি সমর্থক, এই কারণে তার সেই ছেলের আর চাকরি হলো। এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী সমর্থক পোস্টের বাইরে কাউকে চাকরি দেওয়া নেই, সমস্ত কিছু মূলেই ছিল এই দেশটাকে আজীবনের জন্য একটি দাসত্বকারী দেশ হিসেবে পরিণত করা, পরনির্ভরশীল হিসেবে পরিণত করা। এবং এই শেখ হাসিনা শেখ মুজিবের সে অত্যন্ত আরো বেশি, শেখ মুজিব যাহা করেছে তার চেয়ে বেশি করেছে শেখ হাসিনা। এবং প্রকাশ্যে দিবালোকে দেখেছে কিভাবে হত্যা লীলা হয়েছে, কিভাবে হত্যা করেছে আমাদের শিশু সন্তানদের, শিশু বাচ্চাদের আমাদেরকে হত্যা করেছে, কিভাবে করেছে। এই বিএনপির একজন এমপি, একজন সংসদ সদস্যকে গুম করা হয়েছে এবং তার স্ত্রীকে ডেকে বলেছেন আমি কথা দিলাম ও ফিরে আসবে, আপনার কাছে আসবে। তিনি প্রধানমন্ত্রীর কথা দিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই সংসদ সদস্য আমাদের মাঝে ফিরে আসেনি আমাদের কাছে। সেই আমাদের ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী একজন পার্লামেন্টারিয়ান ছিলেন, সুদক্ষ বক্তা ছিলেন, একজন দেশের একটা দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তাকে খুন করা হয়েছে কেন জানেন? তাকে গুম করা হয়েছে। আপনাদের খেয়াল আছে যে আমাদের এই ফারাক্কা বাঁধের মতো আরেকটা বাঁধ নির্মাণ করেছে ভারতের সিলেট অঞ্চলে, টিপাই মুখ। আপনাদের খেয়াল আছে এই টিপাই মুখের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমাদের ইলিয়াস আলীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই টিপাই মুখ বাঁধ যেন করতে না পারে, আরেকটা ফারাক্কা বাঁধ যেন নির্মাণ করতে না পারে, এ কারণে বাংলাদেশের মানুষ সেই টিপাই বাঁধ উপলক্ষে রওনা করবে, সে কারণে তাকে খুন করা হয়েছে, তাকে গুম করা হয়েছে। তাহলে এটা কার জন্য করা হয়েছে? বাংলাদেশের জন্য না, ওই ভারতের জন্য। এই ভারতের বাচ্চাটা ভারতের জন্য এই টিপাই মুখ যেন হয়, সে কারণে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই ভারতের নেতৃত্বে আমাদের অনেক নেতা কর্মীকে গুম করা হয়েছে। আজকে দেখেন ভারতের বর্ডারে দেখেন এই আওয়ামী লীগের আমলে 450 উপরে আমাদের সাধারণত জনগণকে হত্যা করা হয়েছে। যারা বর্ডারে গিয়েছে, মানুষ বর্ডারে যায়, মানুষ সেখানে থাকে, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা কার নেতৃত্বে পালিয়েছে? আমরা 16টা বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমি অন্যায়ের সাথে আপোষ করবো না, গণতন্ত্রের সাথে কোন রকম আপোষ ফর্মুলা যাব না। তিনি আপোষ ফর্মুলা যান নাই বলে তাকে কারাগারে যেতে হয়েছে, 10 বছরের তাকে সাজা দেওয়া হয়েছে। যদি তিনি শেখ হাসিনার সাথে আপোষ ফর্মুলা যেতেন তাহলে কি তার সাজা হতো? তার সাজা হতো না। আজকে তারেক রহমান এখনো দেশান্তরী, এখনো দেশে ফিরে আসতে পারেন নাই। তাকে নির্বাসনে রাখা হয়েছে একটি মাত্র কারণ, তারেক রহমানও এই জনগণের পক্ষ অবলম্বন করে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বলে তার বিরুদ্ধে ওই বিদেশে থাকার কারণেও 20 থেকে 25টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সমস্ত কিছুর মূলে এই দেশটাকে ধ্বংস করে দেওয়া, এই দেশ যেন একটি উন্নয়নশীল দেশ অথবা ভারতের আধিপত্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে রাখার জন্য আমাদের সেই দিন তারেক রহমানকে আসতে দেওয়া হয় নাই। কিন্তু তারেক রহমান নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের অনেকটা খুন করা হয়েছে, 5000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারী এই হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে জননেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে। সর্বশেষ
আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধের মধ্য দিয়ে, আমাদের তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জুলাই এবং এই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আশায় ছিলাম এই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এখন একটা সুন্দর নির্বাচন হবে। আমরা ঐক্যবদ্ধভাবে যেমন করে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে একটি সুন্দর নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে অনেক খেলা হচ্ছে, এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো অনেক চেয়ারে বসে আছেন, মন্ত্রণালয়ে বসে আছেন, অফিসে বসে আছেন, সেখান থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ষড়যন্ত্রের সাথে একত্রতা ঘোষণা করা হচ্ছে। আজকে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এই মওদুদি দল, ওই জামাত আজকে আবার ঐক্যবদ্ধ হয়েছেন বাংলাদেশে যেন আবার একটা এই ইউনুসের মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হতে না পারে। তাই আপনাদের বলতে চাই, আপনারা যেমন তারেক রহমানের নেতৃত্বে এই শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, পালিয়ে গিয়েছেন, আমিও বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যতই ষড়যন্ত্র হোক, যত ষড়যন্ত্র করুক দেশি বিদেশিরা, বাংলাদেশের মাটিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। যে নেত্রী বলেছিলেন ভোটের মধ্যে দিয়ে দেশের নেতা নির্বাচিত হবে, তারেক রহমান বলেছেন ভোটের মধ্য দিয়ে জাতির অবস্থানে তারা তাদের নেতা নির্বাচিত করবে। সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। সেই নির্বাচনের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা দেশের একটি স্বাধীন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। এইটাই থাকবে। আজকে আমাদের এখানে সব আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা সকাল 7টা আজকে যে আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই আজকে জুমার দিনে জুমার দিন হচ্ছে আসরের ওয়াক্ত প্রায় কাছাকাছি সময়। আসুন আমরা সবাই মিলে হাত তুলে কথা না বলে আমরা আল্লাহ আজকে সেখানেই হচ্ছে না। আজকে হাজার হাজার লোকের সামনে শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাপিয়া পর্যন্ত প্রত্যেকটি থানায় থানায় আজকে এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শোনেন, হাদিস শরীফে আছে সন্তান যদি তার বাবা মার জন্য দোয়া করে, সেই দোয়া সরাসরি আল্লাহর আরশের আযমে পৌঁছে যায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের মা। আমরা আমাদের মা